দেখুন জিরো আছে কিনা। ধোকা তো এবার থেকে আপনার সঙ্গে শুরু হবে। কত থামলো গিয়ে দেখলাম। এটাই হচ্ছে ওভারব্রিজ বা যাই হোক আন্ডারপাস, কোনো একটা কিছু অবশ্যই করা দরকার। খারাপ হয়েছে বা খাওয়া যাচ্ছে না। অনেক বড় করেছে তো, অনেকটা জায়গা জুড়ে করেছে, তাও এটা ঘূর্ণির সাইডটা। ওয়াও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলকে নববর্ষের শুভেচ্ছা। সকলের দিন ভালো কাটুক। আর জাস্ট ঘুম থেকে উঠেছি অ্যান্ড কফি নিয়েছি, জাহেড বলতে গেলে যেটাকে বলে, উইদাউট সুগার যেটা। আচ্ছা, এবার যেটা বলা সেটা হচ্ছে আজকে কীভাবে দিনটা একটু অন্যরকমভাবে কাটাবো ভাবছি। সেটা কীভাবে সেটা তো অবশ্যই সামনে জানাবো। অনেকেই বলে যে আজকে একটুখানি ছোটো ছোটো করে কাজ করলে নাকি, মানে ছোটোবেলা থেকে যেটা শুনে এসেছি, অ্যান্ড ফেসবুকে একটা কার্টুন ভাইরালও হচ্ছে, যেটা মানে আজকে যেটা করবে সারা বছরই সেটা করবে। সো আমি ঠিক করেছি মানে আজকে কিছু কিছু জিনিস এমন এমন করবো যেগুলো হচ্ছে মানে সারা বছর যাতে আমি ঠিকগুলো সেইগুলো করতে থাকি, মেনটেন থাকে আর কি। আর একটা জিনিস আমি দেখাই, গোলাপ বলছি, কী বলে, পদ্ম গাছ হয়েছে, কিন্তু ফুল দিচ্ছে না। কারোর কাছে যদি সলিউশন জানা থাকে একটু বলবেন। ফার্স্ট অফ অল বাজার যেতে হবে, বাজার থেকে কিছু নিয়ে আসতে হবে, মানে লাইক মাটন নিয়ে আসতে হবে, অ্যান্ড তারপরে সেটাকে রান্না করতে হবে। তারপরেও হচ্ছে কিছু কিছু জিনিসপত্র যেগুলো হচ্ছে মেনটেন করতে হবে, সেগুলো তো আগে দেখাবোই। সেটা হচ্ছে এই যে হাইপারকে একটুখানি ধোয়া মোচা ভাবছি করবো সময় পেলে, কারণ রান্নাটা আমার ঘাড়ে এসে পড়েছে। আর এই যে বাঘিরার একটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে রঙের যে স্ট্রেনগুলো, এক মিনিট দেখাই, এই যে রঙের যে স্ট্রেনগুলো, এইগুলো মানে হোলির পর না, এটাকে ঠিক করে এখনও পর্যন্ত ধোয়া হয়নি। তো সেটাকে ভাবছি ধোবো। আর কিছু কিছু ছোটো ছোটো করে একটু একটু করে তেল ভরতে হবে, অ্যান্ড হাস্কিকেও তেল ভরতে হবে। তার কারণটা হচ্ছে, আর যেখান দিয়ে বার করান আমার হাস্কির গ্যারেজটা একটু আমার মধ্যে বলে আর একটু ভালো হলে বেটার হতো, যারা যারা আগের ব্লগে দেখেছেন। বাট ঠিক আছে, চলো কে আকারে যখন পারছিলাম না, হয়ে গেছে ম্যানেজ। অ্যান্ড ওইখান থেকে বেরোনোটা একটু চাপের, ওটাকেও ভাবছি একটু ছোট্ট করে তেল ভরে রাখবো। সো লেটস গো। একটা জিনিস, সানগ্লাসটা দেখুন কী অবস্থা, সানগ্লাসটা পুরো ভেঙে গেছে। এই যে পড়তে গিয়ে দেখছি এই অবস্থা। এইবার একটা জিনিস বলি, যারা কৃষ্ণনগর থেকে দেখছেন তারা হয়তো রিলেট করতে পারবেন। ব্যাপারটা হচ্ছে যেটা কৃষ্ণনগরে হচ্ছে বেলডাঙাতে খাসি মাংস ভালো পাওয়া যায়। আর একটা জায়গায় ভালো পাওয়া যায়, সেটা হচ্ছে আপনার আমাদের স্টেশনের ওই যে ফ্ল্যাটগুলো রয়েছে, মানে কোথায় কী করে বোঝায় বলুন তো, ওইগুলো একাডেমি স্কুলের পাশে যে ফ্ল্যাটগুলো রয়েছে তার নিচ দিয়ে একটা বাজার বসে, তার ভেতরে চলে গিয়ে একটা জায়গায় একদম কোনার দিকে দোকান আছে, সেইখানটায় খাসি মাংসটা ভালো পাওয়া যায়, রেওয়াজি খাসি দেয়। আর একটা জায়গাতে হচ্ছে চকের পাড়াতে, আমি আগে ওখান থেকে নিতাম, এবার এখন নিই না। তার কারণটা হচ্ছে মানে প্রচণ্ড পরিমাণে না, মানে কথা বললেও উনি কী করেন, প্রচণ্ড পরিমাণে চর্বি দিয়ে দেন। আমি একদম পছন্দ করি না, যেটা হচ্ছে আমি একটু সলিড নেওয়াটা পছন্দ করি। আর একটা জায়গায় সেটা হচ্ছে পাত্র বাজারে শুনেছি যে ভালো একজন দেয় বা দেন, সেটা আমি ঠিক জানি না। পাত্র বাজার থেকে আমি কোনোদিনই কিনিনি, আমার বন্ধু রয়েছে কয়েকজন, তারা কেনে পাত্র বাজার থেকে, আমি কোনোদিন যাইনি সেখানে। আমি বরাবরই বেলডাঙা, সেই বেলডাঙা থেকে দত্তমিত্র বলে একটা দোকান আছে, সেটা বরাবরই কাস্টমার আমি। আর হচ্ছে মানে রিসেন্ট দেখছি সেই দোকানটা কয়েকদিন ধরে বন্ধ রয়েছে। আই ডোন্ট নো কেন যে বন্ধ করে রেখে দিয়েছে, বাট মানে আমি গেলেই বলতে হতো না যে আমি কী মাংস নেবো বা কেমন মাংস নেবো। সামনে দেখছেন স্টেশন, আর এই যে এটা হচ্ছে দত্ত মিট শপ, এখান থেকে আমি আগে নিতাম, বাট এখন চলো নদিয়া মিট শপ সামনে রয়েছে, সেখান থেকে নেবো। আর ভিড় কি ভাই সাব, কখন যে পাবো। পাক্কা রোদের মধ্যে 1.5 ঘন্টা দাঁড়িয়ে। আর একটা জিনিস ভুল হয়ে গেছে, সেটা কী হয়েছে বলুন তো, সামনে কাটছিল তো, এই যে রক্তর একটু দাগ পড়ে গেছে, সাদা জামা তো, ওই জন্য একটুখানি খচখচ করছে। উঠে গেলে ভালো, না উঠে গেলে আর কি করা যাবে। আর যাই হোক, এই হাইপারে একটু তেল ভরতে হবে, যেটা হচ্ছে আজকে যাতে সারা বছর ভরতে পারি। দ্যাটস ওয়াই, যেটা হচ্ছে বাঙালিরা মেনে আসছে যে বছরের প্রথম দিন যেটা করবে সারা বছর সেটা করবে। এইখানকার যে রাস্তাটা, এইখানকার রাস্তাটা অল টাইম জ্যাম, ঠিক আছে। এখন তো তাও গেটটা খোলা রয়েছে বলে একটু লাইট রয়েছে, কারণ এইখানটাই হচ্ছে ওভারব্রিজ বা যাই হোক আন্ডারপাস, কোনো একটা কিছু অবশ্যই করা দরকার। সবথেকে কী বড় কথা বলুন তো, সবথেকে বড় কথা হচ্ছে খারাপ তখনই লাগে যখন হচ্ছে মানে অ্যাম্বুলেন্সগুলো আটকে থাকে। মানে অ্যাম্বুলেন্সগুলো আটকে থাকলে সত্যি খুব বাজে লাগে, কারণ তাদের একটা সেকেন্ড ম্যাটার্স, মানে কার কখন কী অবস্থা হয়, তো সেটা ভেবেই খারাপটা লাগে আর কি। কত থামলো গিয়ে দেখলাম। না থামার কারণটা হয়তো অনেকে জানেন না যারা তেল ভরেন, বা অনেকে হয়তো জানেন যে কলকাতা পুলিশের থেকে একজন সাব ইন্সপেক্টর স্যার উনি মানে বলে দিয়েছেন যে পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে গেলেন, তখন পেট্রোল পাম্পের লোকগুলো আপনাকে বলল যে আপনি মিটারটা চেক করে নিন, দেখুন জিরো আছে কিনা। ধোকা তো এবার থেকে আপনার সঙ্গে শুরু হবে। ধরেন 500 টাকা তেল ভরছেন এবং তেলের যে মিটারটা আছে সেটা যদি জিরো থেকে ডাইরেক্ট
5 টাকা বা তার বেশিতে চলে যায়, তাহলে ভাববেন আপনি জাম্প ট্রিকের শিকার হচ্ছেন। জিরোর থেকে প্রাইস ট্যাগটা 1, 2, 3-এর ভিতরে গিয়ে একবার দাঁড়াবে, তারপরে আস্তে আস্তে প্রাইসটা বাড়বে, এবং সেটা যদি 5 বা 6-এর পরে গিয়ে শুরু হয়, তাহলে ভাববেন যে আপনি জাম্প ট্রিকের শিকার হচ্ছেন। যে পেট্রোল পাম্পের মেশিনটা দিয়ে আপনি তেল ভরছেন আপনার গাড়িতে, সেই মেশিনটা যেন অটো নজেল কাট হয়, ম্যানুয়ালি হাত দিয়ে ওটা নজেল কাটটা করছে, তখন তেলের প্রেশারটা কমে যাচ্ছে এবং আপনার সেম টাকাতেই আপনি কম তেল পাচ্ছেন। আর আরেকটা জিনিস পেট্রোল পাম্পে খেয়াল করবেন তেল ভরার সময়, যে আপনি যদি পেট্রোল ভরাচ্ছেন আপনার গাড়িতে, তাহলে তার ডেন্সিটি যেন 730 থেকে 800-র ভিতরে থাকে। যদি ডিজেল ভরাচ্ছেন আপনার গাড়িতে, সেটা যেন 830-900-র ভিতরে থাকে। তাহলে ভাববেন যে এই তেলটা ভালো তেল আছে এবং তেলের সঙ্গে কিছু মেশায়নি। কোনো পেট্রোল পাম্পে এই 3 ধরনের যদি অসুবিধা দেখতে পান, তাহলে সেই পেট্রোল পাম্প থেকে না তেল ভরিয়ে সামনের আশেপাশে কোনো পেট্রোল পাম্প থেকে ভরান। এই পেট্রোল পাম্প সম্পর্কে আপনার কমপ্লেন করতে হয়, ওপরের দেওয়া টোল ফ্রি নাম্বারে কমপ্লেন করুন। যদি আপনার কমপ্লেনটা সঠিক পাওয়া যায়, তাহলে পেট্রোল পাম্পগুলোর লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে। বুঝতে পেরেছেন তো, যেটা হচ্ছে আমার সাথে হয়েছিল মাদারসাটে আমি তেল ভরতে গেছিলাম। তো তেল ভরে হচ্ছে যে বাইরের দিকের যে ইয়েটা কী বলে, বাইরের দিকের যে মেশিনটা, তেল পাম্পের মেশিনটা, ওইটা থেকে ভরেছিলাম। মানে ভেতর দিকে দুটো রয়েছে, একদম বাইরের সাইডে যেটা, সেটা থেকে আমি ভরেছিলাম। তো সেটা ফাঁকা ছিল বলে সেটা দেখলাম গিয়ে একদম 6.5 গিয়ে থামলো, মানে 0 থেকে 6.5। তো আমি ভাবলাম এরকম একটা রেপুটেটেড মানে ব্র্যান্ড বা রেপুটেটেড মাদারসাটে এরকম কেন করছে। আর তার আগেও একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমি আর ভাই বেরিয়েছিলাম হচ্ছে জগদ্ধাত্রী পুজো রাতের বেলা। তো তখন রাতের বেলা হচ্ছে মানে তেল ভরেছিলাম। তো এবার আমি হচ্ছে ঠিক আছে চলো একটা ব্লগ বানাচ্ছি, সেখান থেকে একটা এটাও ইনক্লুড করে দিই। উমা এমন খাই শুরু করলো লোকটা, মানে তা কী বলবো, মানে মিটারে ছবি তুলতে দেবেই না। তো পরের দিন গিয়ে আমি যখন অফ ক্যামেরা ছিলাম, তো তখন গিয়ে দেখলাম যে এই ব্যাপার। আচ্ছা, তো আরেকটু আগিয়ে গিয়ে একটা ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প আছে, তো সেখান থেকে আমি গিয়ে কয়েকদিন আগেও তেল ভরেছিলাম। সেইখানে দেখলাম যে 3-3.5 একটা স্টপ দিয়েছিল। তো আমি বললাম ঠিক আছে চলো। অলরাইট, সো অলমোস্ট বাড়ি চলে এসেছি। সো লেটস গেট ইনটু দ্য অ্যাকশন। আচ্ছা, বাকিটাকে বার করে দিচ্ছি, কিছু জিনিস দেখিয়ে নিই কতটা নোংরা হয়ে রয়েছে। এই যে এই লেভেলের নোংরা হয়ে রয়েছে, বোঝা যাচ্ছে? তো সামনেটা একটু দেখিয়ে দিই। দেড় ঘন্টা মাটারগাস্তি করার পর এই জাস্ট হচ্ছে রেজাল্ট। ভাই সাহ, আঙুল ফাঙুল না আমার মানে কী যে হয়ে গেছে তা কী বলবো, মানে এতটা লেগেছে আঙুলে, মানে তলায় তলায় এই যে এই জায়গাগুলো কাজ করতে গিয়ে না, মানে এখনও আছে অবশ্য, সেই প্রেশার ওয়াশের মতো হয় না এরকম ধোয়া বাড়িতে অবশ্য, কিন্তু যতটুকু পেরেছি ততটুকু করেছি। বাট যাই হোক, প্রচণ্ড হাঁপিয়ে গেছি। তারপরে এরপরে কীভাবে রান্না করতে হবে, সুতরাং আর সময় দেওয়া যাবে না এর পেছনে, কারণ বাজারে প্রচুর সময় খেয়ে গেছে। এখন অনেক জায়গায় নোংরা টোংরা রয়েছে। শরীরে একটু জান এলো মনে হচ্ছে। হাই সাহ, আর যা গাড়ি আছে ভাই, আমি বলবো যে ভাইকে বলবো যে যা গিয়ে ধুয়ে নিয়ে কোথা থেকে, নাহলে সম্ভব না এখানে ধোয়া। আর টাইমও নেই অবশ্য, রান্নাতে নামতে হবে। এবার একটা জিনিস দেখায়, অলরেডি 12টা বেজে গেছে, প্রচুর লেট হয়ে গেছে। আর একটা জিনিস হচ্ছে সেটা এখনও কাটাকাটি করতে হবে। আর একটা জিনিস সেটা হচ্ছে আজকে মার কোনো একটা ষষ্ঠীর পুজো রয়েছে। তো এবার সেই ষষ্ঠীর পুজোতে হচ্ছে মার হচ্ছে আজকে নিরামিষ। এবার মার জন্য আজকে অন্য একটা আইটেম হবে। আর আমি যে আইটেমটা চুজ করেছি সেটা হচ্ছে পোলাও আর মাটন, ঠিক আছে? এর জন্য একটুখানি পনির না করলেই নয়, ঠিক আছে? তো ঠিক আছে চলো, মা কালকে মাটন খেয়ে নেবে। একটা জিনিস যেটা বলি সেটা হচ্ছে আমার রসুন কাটার টেকনিকটা বলে দিই। মানে আমি এইভাবে এই যে এরকম মাথাটা কেটে এই যে জলের মধ্যে দেখাই, এই যে জলের মধ্যে এরকম ভিজিয়ে রাখি। তার কারণটা হচ্ছে ততক্ষণে, মানে সবার রান্না করার স্টাইল অবশ্যই আলাদা, ততক্ষণে পেঁয়াজটা কাটতে কাটতে যাতে এইটা মানে ভিজে যায়। ভিজে গেলে তাতে কী হবে, খোসাটা ছাড়ানো অনেকটা সহজ হয়ে যায় আমার জন্য। তার কারণটা হচ্ছে, কেসটা হচ্ছে আমার হাতের নোখ নেই, কারণ আমার হাতে এরকম করে কাটা স্বভাব আছে, খুব বাজে স্বভাব অবশ্যই, কিন্তু আমার এরকম কাটা স্বভাব আছে। তার জন্য হচ্ছে মানে আমার ছাড়াতে এইভাবে সুবিধা হয়। সো মোটামুটি রসুন কাটা কমপ্লিট, পেঁয়াজটা কাটতে কাটতে আশা করছি রসুনগুলো সব ভিজে যাবে। এই একটা জিনিস কি জানেন তো, মানে এই রসুন মানে ধোয়া, মানে রসুন বাছা বিশেষ করে, এটা খুব চাপের ব্যাপার। মানে এতটা বিরক্তিকর একটা জিনিস না, তা কী বলবো, মানে প্রত্যেকটা রসুন ধরে ধরে মানে বাছা, মানে বুঝতেই পারছেন খুবই চাপের ব্যাপার।
এখন বাজে প্রায় একটা, মোটামুটি সমস্ত কিছু মশলাপাতি রেডি, মানে মোটামুটি 1 ঘন্টা টাইম লেগে গেল মশলা রেডি করতে। খাবার হতে হতে মোটামুটি প্রায় 3:30 বেজে যাবে মোটামুটি সমস্ত কিছু রেডি করতে করতে। এবার কেসটা হচ্ছে আমি খালি পেটে প্রথম কথা হচ্ছে থাকতে পারি না, তার জন্য হচ্ছে আমাকে মানে মাঝে মধ্যে টপ আপ করতে হয় আর কি। তো এরকম আমি টপ আপ করতে থাকি আর কি, সো ডোন্ট মাইন্ড। ওকে, মিনিটের জন্য ঢুকিয়ে রাখলাম, যতক্ষণ হয় হোক আর কি, লেট হয়ে গেছে আজকে। এখন 2টো বাজে, রান্না চাপালাম। মা পোলাও কী বলে কি ওটা, পোলাওটা করে ফেলেছে, ভাগ্য আছে বা। ঠিক আছে, দেখি কতক্ষণে কমপ্লিট হয়। যাই হোক, যা 1 ঘন্টা ম্যারিনেট হয়েছে। এখন ঘড়িতে বাজে 3:10 আর জাস্ট আমি প্রেশার কুকারে বসালাম। মানে এখন খেতে খেতে মোটামুটি হতে হতে সমস্ত কিছু কমপ্লিট হতে হতে আমার স্নান হতে 3:45 থেকে 4টে, মানে সিটি কয়েকটা দেবো, ব্যাস কমপ্লিট। ভাই সাফ, সকাল থেকে মানে দুধ চলছে খাওয়ার জন্য। গন্ধ তো ভালোই বেরিয়েছে, আই ডোন্ট নো খেতে কেমন হবে। বলি কেমন হয়েছে পোলাওটা? অসম্ভব সুন্দর হয়েছে, সত্যি বলছি। পোলাওটা একটুখানি জাস্ট মনে হচ্ছে লেগে গেছে, তাছাড়া দারুণ হয়েছে পোলাওটা। পোলাওটা একটু যদি ঝরঝরে হতো একদম ফাটাফাটি, মানে দোকান আর কি। যাই হোক, বাড়ির খাবার। আর মাংসটা ট্রাই করেছিলাম আমার দিদার মতো রান্না, যারা জানেন বা যারা জানেন না তাদের বলি, দিদার রান্না অসম্ভব সুন্দর, আর উনি না টেস্ট করে রান্না করে, বুঝতে পারছেন? সো ওরকম চেষ্টা করেছিলাম, ধারের কাছে গেছে। ওরকম এক্স্যাক্ট, সবার হাতের রান্না আলাদা হয় অবশ্য, এক্স্যাক্ট ওরকম হয়তো হয়নি, বাট কোনো রকম মানে এটা বলতে পারবে না যে খারাপ হয়েছে বা খাওয়া যাচ্ছে না। এই জিনিসটা কে পছন্দ করেন, এরকম গোটা রসুন? আমার না, সত্যি বলছি, মানে এটা আমার দিদির কাছ থেকে শেখা, বাট গোটা রসুন অসম্ভব সুন্দর লাগে। সো গুড ইভিনিং এভরিওয়ান, এখন বেরিয়ে পড়েছি হচ্ছে হাস্তিকে খাওয়ানোর জন্য সন্ধ্যের সময়। এখন বাজে হচ্ছে 6:30, আর আমি এখন আছি হচ্ছে NH-12-এ, টুয়ার্ডস যাচ্ছি হচ্ছে কলকাতা, মানে চাকদার ওই দিকে। কৃষ্ণনগর পেছন দিকে ছেড়ে আসলাম, সামনে হচ্ছে পালপাড়া মোড়। ফ্লাইওভারে উঠছি, এখানে ঠিকঠাক বোঝা যাচ্ছে কিনা বলতে পারছি না, বাট সামনে দেখতে পাচ্ছেন নিচ দিয়ে নেমে গেল একটা হচ্ছে পালপাড়া ঢুকে যাচ্ছে, আর এই দিকে হচ্ছে সোজা সামনে লরি যাচ্ছে, সোজা সামনে হচ্ছে শান্তিপুর। মানে সোজা আস্তে আস্তে একটা জিনিস মাথায় বললো, যাই আর একটুখানি সামনে গিয়েই তো শান্তিপুর। দেখছেন পেছনে হচ্ছে শান্তিপুরের বাইপাস, আর ভেতরে শান্তিপুর চলে যাচ্ছে সোজা ঢুকে গিয়ে। তো এইখানে একটা যেটা জিনিস রয়েছে সেটা হচ্ছে শান্তিপুরের এই যে মোড়টা, এই মোড়ের এই মোড়ের এই পেছন দিকে একটা চায়ের দোকান রয়েছে। সো আমি ভাবছি যে এইখানকার চাটা মানে একদম ফেমাস। আর একটা চা সবাই জানে যেটা হচ্ছে ধুবুলিয়ার চা। এবার ধুবুলিয়ার চাটা না, মানে এখন একটু কেমন একটু মানে 20 টাকা করে নেয় ঠিকই, কিন্তু 2 চুমুক মারলেই শেষ হয়ে যায়। এটা যেমন এতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা বলতে পারছি না, বাট এটা অনেকটা চা, মানে একটুখানি অন্তত মানে একটু থেকে খাওয়া যায় মানে আমি বলতে চাইছি যে একটু মানে সময় ধরে খাওয়া যায় আর কি, মানে 2 চুমুক মারলেই শেষ হয়ে যায় না, এরকম একটা না। সো চা খেয়ে তারপরে হাস্কিকে পেট্রোল ভরাবো বা ডিজেল ভরিয়ে তারপরে বাড়ির দিকে। তারপরে আবার নেমন্তন্ন আছে, কৃষ্ণনগরকে সুন্দর করে সাজিয়েছে, সবথেকে বড় কথা। তো আমি সেখানেই যাবো, সেখানে গিয়ে সব কিছু দেখাবো, কেমন? নেক্সট লেভেল চা, নেক্সট লেভেল। এখানে যে থারটা দাঁড়িয়ে রয়েছে, ভাই সাব, কবে যে মানে গ্যারেজে শোভাবর্ধন করবে ভগবানই জানে। আচ্ছা, আমি বেরিয়েছি বাগিরাকে নিয়ে, দেখতেই পাচ্ছেন। এবার ব্যাপারটা হচ্ছে কিছু হালখাতা রয়েছে, সেগুলোকে কমপ্লিট করতে হবে। যেটা আমি দেখাও বলেছিলাম সেটা হচ্ছে রাস্তায় বিভিন্ন আলপনা হয়ে গেছে, সেইটা খুব সুন্দর লাগছে। সো লেটস গো, দেখুন।
অনেক বড় করেছে তো, অনেকটা জায়গা জুড়ে করেছে, তাও এটা ঘূর্ণির সাইডটা। ওয়াও, সোনাপট্টির এই জায়গাটা অসম্ভব সুন্দর সাজিয়েছে, প্রত্যেকটা দোকানে হালখাতা আছে। যখন আলপনা দিয়ে কৃষ্ণনগর সাজাচ্ছিল তার কিছু ছবি আমি ফেসবুকে পেলাম, সেটা দেখার জন্য আপনাদের দিয়ে দিচ্ছি, দেখুন। আর এইখানে এটা করেছে, কিন্তু এখানে ধুলোর জন্য একদম গেছে অবশ্য। আর এটা হচ্ছে আমাদের ক্লক টাওয়ার কৃষ্ণনগরের, এটা সত্যিই সুন্দর লাগছে, কিন্তু ধুলোর জন্য সব শেষ। আর কি করা যাবে, পরিষ্কার তো থাকবে না, দিস ইজ নট জাপান। আর এটা হচ্ছে নেমন্তন্ন বাড়ি, আমি নেমন্তন্নতে এসছি। সো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বছরের প্রথম দিন দারুণ এনজয় করে সবার সাথে আনন্দের সাথে কাটলো। সকলের নতুন বছর ভালো কাটুক। গুড নাইট।